আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ সিঙ্গাপুর যে ম্যাচটা সেটা নিয়ে আমরা সবাই অনেক কি বলবো, অনেক আগ্রহী, অনেক এক্সাইটেড। সো সিঙ্গাপুরের আসলে গেম প্ল্যানটা কেমন হতে পারে, আমরা আজকে একটু সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আসলে আমি একটা তাদের 5 মাস আগের একটা ম্যাচ নিয়ে আমি জাস্ট একটু কথা বলার চেষ্টা করব। সো ম্যাচটা ছিল আসিয়ান ইলেকট্রিক কাপ 2024। 19 ডিসেম্বর ম্যাচটা হয়েছিল। সিঙ্গাপুর বনাম থাইল্যান্ডের ম্যাচ। সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং 161। তবে তাদের খেলার যে ধরন সেটা দেখে আসলে মনে হয় না যে তাদের ফিফা র্যাঙ্কিং 161। থাইল্যান্ডের সাথে তারা যে ম্যাচে খেলেছিল সেই ম্যাচে তারা 3-2 হেরেছিল। যদিও প্রথমার্ধে তারা 2-0 লিডে ছিল এবং তারা যে ডমিনেটিং ফুটবল খেলেছে সেটা অনেক প্রশংসার যোগ্য। থাইল্যান্ডের যে 99 র্যাঙ্কিং এবং সিঙ্গাপুরের যে 161 র্যাঙ্কিংয়ের যে একটা পার্থক্য সেটা আসলে খেলা দেখে খুব একটা বোঝা যায়নি। সো আমরা ফিরে যাই আমাদের যে আলোচনা সেটাতে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুর বনাম থাইল্যান্ডের যে ম্যাচটা সেটা আসলে সেখানে আসলে সিঙ্গাপুর 4-2-3-1 ফরমেশনে খেলেছিল, যেখানে একজন অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন এবং দুইজন ছিলেন, একজন ছিলেন রাইট উইঙ্গার, একজন লেফট উইঙ্গার এবং একজন সেন্টার ফরওয়ার্ড, এবং দুইজন ছিলেন হোল্ডিং মিডফিল্ডার। সিঙ্গাপুরের আসলে ম্যাচ দেখে যা মনে হলো, তাদের যে ফিজিক্যালিটি সেটা খুবই ভালো এবং যে কারণে তারা লং বল ট্যাকটিক্সে খুব ভালো তারা শাইন করতে পারে। সো এটা আমাদের জন্য একটা চিন্তার কারণ হতে পারে। তারা যেহেতু এরিয়াল একটু দুর্বল, বাংলাদেশ সচরাচর এরিয়াল একটু দুর্বল, যে কারণে দেখা গিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচেও আমাদের যে ডিফেন্ডাররা ছিলেন, বিশেষ করে শাকিল আহাদ তপু একটা ফ্রি হেডার মিস করার ফলে সুনীল ছেত্রী কিন্তু একটা ফ্রি হেডার পেয়ে গিয়েছিলেন। সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি এই ম্যাচে থাইল্যান্ড ভার্সেস সিঙ্গাপুর ম্যাচের প্রথম গোলের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে গোলকিপার থেকে সরাসরি একটা লং বল গিয়েছে 20 নম্বর জার্সিধারী ফরওয়ার্ডের কাছে। সেইখান থেকে দুর্দান্ত এক ফিনিশিং, ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে সিঙ্গাপুর কিন্তু 1-0 গোলে এগিয়ে যায়। এখানে আরেকটা জিনিস আসলে বলে রাখা ভালো, সিঙ্গাপুর কিন্তু লং রেঞ্জে খুবই ভালো। এটা শুধু যে স্পেসিফিক এই ম্যাচে সেরকম না, আমি মালয়েশিয়ার বিপক্ষেও একটা ম্যাচ তাদের দেখার চেষ্টা করেছি, সেখানেও আসলে দেখা গেছে যে তারা ডিবক্সের বাইরে থেকে অ্যাটেম্পটে তারা খুবই ভালো। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে থাকবেন হামজা চৌধুরী এবং আমাদের যারা ডিফেন্ডার থাকবেন তাদের আসলে যে করণীয় সেটা হচ্ছে তাদেরকে আসলে ফাইনাল থার্ডে খুব বেশি একটা স্পেস না দেওয়া, কারণ তারা স্পেস দিলে তারা লং রেঞ্জ অ্যাটেম্প নেবে এবং তাদের লং রেঞ্জ অ্যাটেম্পগুলো প্রত্যেকটাই কিন্তু অন টার্গেট হয়। আমি যতটুকু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আমি দেখেছি যে তাদের প্রত্যেকটা অ্যাটেম্পে কিন্তু অন টার্গেট হয়। সো এই জায়গায় যদি আমরা ডিফেন্ডারের ভুলটা বের করার চেষ্টা করি, এইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই 20 নম্বর জার্সির সাথে 3জন প্লেয়ার ছিল। এখানে লাস্ট স্টেজে যে ডিফেন্ডিং ছিল সে চাইলে এই সামান্য জায়গাটা কাভার করতে পারতো, সেক্ষেত্রে কিন্তু শটটা বডি ব্লক হয়ে যেতে পারতো। এবার আমরা যদি সেকেন্ড গোলের দিকে তাকাই, গোলকিপার থেকে বল গেছে হোল্ডিং মিডফিল্ডারের পায়ে। এই যে আপনারা খেয়াল করুন, এইখানে যে 3 ম্যান ব্যাকলাইনের সামনে যে থাইল্যান্ডের যে হোল্ডিং মিডফিল্ডার আছেন তার উচিত ছিল এই জায়গায় সামনের স্পেসটা কাভার করা। এই জায়গায় যখন স্পেসটা খালি হয়ে যায়, তিনি বলটা 16 নম্বর জার্সি বলটা দিয়ে দেন লেফট উইংয়ে থাকা প্লেয়ারকে। সেই লেফট উইংয়ে থাকা প্লেয়ারই আবারও লং রেঞ্জ অ্যাটেম্প থেকে দুর্দান্ত একটা গোল। আপনি যদি আরেকটু খেয়াল করেন, এই জায়গাতেও কিন্তু সে স্পেস পেয়েছে। সো এই জিনিসটা আমরা বারবার দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুরের যে অ্যাটাকের ধরনটা, তাদের আসলে বিল্ড আপটা হচ্ছে গোলকিপার থেকে অনেকটা হচ্ছে লং বল অ্যাটেম্পটের মাধ্যমে। সো বাংলাদেশকে আসলে এই জায়গায় সবচেয়ে সতর্ক থাকতে হবে। এরিয়াল ডুয়েলে কোনোভাবেই আমাদেরকে মিস করা যাবে না, কারণ তাদের রিসিভিং বলেন কিংবা তাদের সব কিছুই খুবই বেটার আমাদের তুলনায়। সো এই জায়গাটা নিয়ে আসলে আমাদের ডিফেন্সিভ যে ওয়ার্ক সেই জিনিসটা করা উচিত। সবাইকে ধন্যবাদ।